জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এখানে যে কয়জন তোমরা আছো তার মধ্যে হচ্ছে হলো অরোয়া আছো, আফিয়া আছো, রায়হান আছো। আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো ক্লাসটি শুরু করার আগে আমরা সবাই কেমন আছি? আমি আফিয়ার কাছে জানতে চাচ্ছি যে বাংলা ক্লাস, আমরা এর আগে ক্লাস 6 এর একটি ক্লাস করেছি তো। ক্লাস কেমন লেগেছে বা আগের ক্লাসে সবকিছু কি বোঝা গেছে? এখানে ফাতিহা নূর আছে। ফাতিহা নূর, তুমি কি আমার আগের ক্লাসটি করছো? তুমি কি আগের ক্লাসে সবকিছু বুঝতে পারছো? জি আ- স্যার। আচ্ছা, ক্লাস তাহলে আমাদের শুরু হচ্ছে। যারা তোমরা ক্লাস 6 এ আছো তোমাদের জন্য আমি হচ্ছে রওনক আল ওয়াসি স্যার তোমাদের। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখন হচ্ছে হলো লেকচারার হিসেবে রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছি। তো আজকে আমাদের পড়ার টপিকটি হচ্ছে মিনু। এই যে ছোট গল্পটি রয়েছে, মিনু ছোট গল্পটি, মিনু ছোট গল্পটি আহ, লেখা এখানে বলা আছে যে বলাই চাঁদ মুখোপাধ্যায়। তো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের একটি নাম এখানে দেয়া, এখানে বলা আছে যে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের নাম বনফুল। তো কে কে আমরা জানতাম বলাই চাঁদ মুখোপাধ্যায়ের এটাকে যদি ছদ্মনাম বলা হয়, ছদ্মনাম বা গোপন নাম, বা এই নামে উনি লিখতে অনেক বেশি পছন্দ করতেন, এই যে বনফুল। আমরা বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নাম, এটা আমরা কে কে জানতাম? একটু ক্লাসে একটু অ্যাক্টিভ হই, ক্লাসে অ্যাক্টিভ থাকলে স্যারের সাথে রেসপন্স করে অনেক ভালো শেখা যায়। তো আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা চেষ্টা করব যে হচ্ছে হলো কিভাবে অ্যাক্টিভ প্রেজেন্টেশন করা যায়। স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা কিভাবে ক্লাসে মনোযোগ দিবা, কিভাবে ক্লাসটা করবা, এই বিষয়গুলো যেমন আছে সেই সেই সাথে আমি যে তোমাদের ক্লাসটি নিচ্ছি, ক্লাসটি অনেক বেশি তোমাদের সহজ এবং বোঝার সুবিধার জন্য আমি অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করব, অনেক সময় অনেক কিছু জানতে চাবো। এটার কারণ হচ্ছে তোমাকে ক্লাসে অ্যাক্টিভ থাকে, ক্লাসে তুমি ঝিমিয়ে না পড়ো, ক্লাসে যেন তোমার এমন না হয় যে তুমি মনোযোগ হারিয়ে ফেলতেছো। তাহলে আমাদের যে পড়া, এই যে ক্লাস 6 এর পড়া, ক্লাস 6 এর বাংলা যদি আমি প্রথম থেকে শেখা শুরু করি, বাংলার যে ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেগুলো যেন আস্তে আস্তে শেখা শুরু করি, তাহলে একসময় কিন্তু বাংলা আমার কাছে সহজ লাগবে, বাংলায় আমি অনেক নাম্বার তুলতে পারবো। তাহলে বাংলায় ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু বাংলায় ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু একটু শেখার দরকার আছে। একটু শিখে বাংলায় যদি আমি লেখা শুরু করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা বাংলায় ভালো নাম্বার তুলতে পারবো। তাহলে আজকে আমাদের যে টপিক, সেটা হচ্ছে, টপিকটার নাম হচ্ছে মিনু ছোট গল্প। এই যে মিনু ছোট গল্পটি রয়েছে, এই মিনু ছোট গল্পটি লিখেছেন কে? আমাদের বইয়ে দেয়া আছে মিনু ছোট গল্পটি লিখেছেন বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নাম। তাহলে আমরা একটু দেখি বলাইচাঁদ বানানে, এখানে বল ওয়াইকাল্লা রস্বই, চয় চন্দ্রপুর আকার, চয় মানে চাঁদ বানানে কিন্তু চন্দ্রবিন্দু এখানে। তারপর মুখোপাধ্যায় বানানে আমরা একটু খেয়াল করি, এই যে মস্কের মুখ ক্ষয়কার খো, এই যে ক্ষয়কার খোয় এখানে কিন্তু কোনো জফলা নাই, এখানে যে কোনো জফলা নাই। তারপর পাধ্যায় বানানে এখানে ধয় জফলা আকার, এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বানানটি কি আর ভুল হবে? আর তোমরা যারা ক্লাসটি করতেছো, ক্লাসে কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো? ক্লাসটি কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম তোমাদের রেসপন্স আমি আশা করব, তাহলে তোমরা অনেক ভালো শিখতে পারবে। আর আমার লেকচারের মাঝখানে যদি তুমি কোনো কিছু বুঝতে না পারো, বা স্যার আরেকবার একটু বললে আমি সহজ করে বুঝতে পারতাম, বা স্যার আরেকবার একটু প্লিজ বলেন, তাহলে কিন্তু অবশ্যই আমি রিপিট করব বা আমি আবার বলবো। তাহলে আমাদের কিন্তু ভালো শিখতে হবে। ইডু পরিবার, আমরা তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি, এগুলো নেওয়ার কারণ হচ্ছে তুমি যাতে অনেক ভালো বাসায় বসে অনেক ভালোভাবে শিখতে পারো, অনেক তোমার বেসিকটা স্ট্রং হয়। তাহলে আমরা বলতেছিলাম আমাদের আজকের গল্পের বিষয় হচ্ছে মিনু, আর লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় নামটি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আমাদের গল্পে চলে যাব। গল্পে চলে যাওয়ার উম, পরে আমরা দেখা যায় যে গল্পটা এইভাবে
আস্তে আস্তে গল্পটি পুরো ঘটনাগুলো আমি জানবো। কিন্তু বিষয় হলো একটা গল্প আমার তো অনেক বড়। এই দেখো কত বড় আমাদের গল্পটা। অনেকগুলা পৃষ্ঠা নিয়ে। তাহলে এই অনেকগুলা পৃষ্ঠা তো আমি গল্পটা আগে পড়ে ফেলতে পারি। হ্যাঁ, আমি আগে পড়ে ফেললাম। কিন্তু আমি একটা তোমাদেরকে ছোট্ট ট্রিক্স বলবো। কিভাবে গল্প পড়ে অনেক বেশি দিন মনে রাখা যায়। কারণ দেখা যায় যে আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে, স্যার আমার তো পরীক্ষার আগে গল্পটা ভুলেই গেছি, আমার তো গল্পটা সম্পর্কে কিচ্ছু মনে নাই, স্যার আমার তো কোনো নোট নেয়া নাই। আমি হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে, "স্যার আমার তো গল্পটা আমি আগে পড়েছিলাম, আমার তো কোনো নোট নেয়া নাই। আমার তো কোনো ইম্পোর্টেন্ট এমসিকিউ গুলো দাগানো নাই।" তাহলে গল্প আমরা যখন পড়বো, গল্প কিভাবে সহজ করে নিয়ে পড়বো, এইটা আমাদের টার্গেট। আজকে আমরা কিভাবে বাংলা গদ্য পড়তে হয়। কারণ 6 এ, 7 এ, 8 এ, 9 এ, তারপর 11-12 বা নবম, দশম, একাদশ, দ্বাদশ এই পর্যন্ত কিন্তু আমাদের ছোট গল্প বা গল্প আছে, গল্প পড়তে হবে। বা গদ্য পড়তে হবে। তাহলে গদ্য যদি পড়ার আমি সিস্টেমটা একটু শিখে নেই, ওইটা অনেক বেশি প্র্যাকটিস করি এবং তাহলে দেখা যাবে যে আমার একটা অনেক ভালো বেসিকটা স্ট্রং হয়ে যাবে। তাহলে আমাদের এই যে অনেক বড় গল্পটি রয়েছে, এই গল্পটি তো আমরা জানবো, আমরা শিখবো। আমরা সবার আগে কিভাবে গল্প পড়বো এই ট্রিক্সটা নিয়ে কথা বলতেছিলাম। তাহলে এই ট্রিক্সটা কি হবে? এই ট্রিক্সটা হবে এমন, আমরা গল্পের যে শব্দার্থগুলো রয়েছে এই শব্দার্থগুলো আগে একবার দেখে নিব। এই শব্দার্থগুলো আগে কেন দেখে নিব? শব্দার্থগুলো আগে দেখে নিলে আমি যখন গল্প পড়তে যাব, গল্পের ভিতরের এই কঠিন, কঠিন শব্দগুলো বা যেগুলো আগে শুনিনি, ওইগুলো আমার কাছে কঠিন লাগবে না। তাহলে এখানে দেখো আমরা একটু খেয়াল করি। এখানে ১ম যে শব্দার্থ রয়েছে এখানে বলা হচ্ছে যে, পেট ভাতায় মানে পেট ভাতে মানে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। মানে গল্পের মধ্যে একটা শব্দ আমরা পাবো পেট ভাতায়, ওটা মানে হচ্ছে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে কোনো কিছু কাজ করানো। তাহলে এই যে কাজ করানো, এই যে শব্দটা আমি একটু শিখলাম, আমি কিন্তু গল্প গিয়ে আবার খুঁজবো। তাহলে আমার শেখাটা অনেক ভালো হবে। আরেকটা বিষয়, আমি একবার শব্দার্থ দেখে নিলাম, আবার গল্পে গিয়ে দেখে নিলাম। ২-৩ বার দেখলাম, তাহলে শব্দগুলো আমার কাছে অপরিচিত লাগবে না। তারপর আমরা এখানে দেখো, কালা মানে বধির। আমরা হয়তোবা এই শব্দটা জানি যে কানে কম শোনে বা কথা বলতে পারে না। ষষ্ঠ ইন্দ্রিয়, আমাদের ৬ টা ইন্দ্রিয় আছে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ, তারপর হচ্ছে হলো আ সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন এটা কিন্তু দিতে পারে। যে ষষ্ঠ ইন্দ্রিয় কি, কি? তাহলে চোখ, কান, নাক, জিভ, ত্বকের বাইরের বিশেষ কিছু। এগুলো হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। তারপরে এই গল্পে আ আমার কথা কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে তোমাকে স্বাগতম। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। কিভাবে গল্প পড়তে হয় আমরা কিন্তু শিখছি। তুমিও শিখো। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে মনোযোগ দেই আমরা, তাহলে দেখা গেছে অনেক ভালো শিখতে পারবা। আর কোনো কিছু না বুঝলে আমাকে কিন্তু বলিও, হ্যাঁ? আমি তাহলে তোমাকে আবার ওইটা ভালো করে বুঝাই দিব। তাহলে এখানে দেখো, আমরা ষষ্ঠ ইন্দ্রিয় নামে একটি শব্দ দেখলাম। আমরা যখন গল্প পড়বো তখনও কিন্তু খুঁজে বের করব। তাহলে আমার শেখাটা অনেক ভালো হবে। এই দেখো এখানে একটা শুকতারা নামে একটা কথা আছে। এই শুকতারা কিন্তু আমরা গল্পেও খুঁজবো। এই গল্পে যে মিনি আছে না? এই মিনির হচ্ছে সই। সই হচ্ছে শুকতারা। সই মানে কি? আমরা একটু দেখি তো সই মানে কি? এই দেখো সই মানে কি? সই মানে হচ্ছে সখীর অর্থরূপ বা বন্ধু। বন্ধুকে বলা হয় হচ্ছে সই। বুঝছো? বন্ধুকে বলা হয় হচ্ছে সই। তাহলে এই সই মানে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো দেখো। এই যে আমরা বললাম যে বন্ধুকে বলা হয় সই। আমরা শুকতারাতে গিয়ে আমরা বললাম গল্পে আমরা এই শব্দগুলো পাবো। এই শুকতারা শব্দটা কিন্তু আমাদের কাছে নতুন। আমি একবার শব্দার্থ দেখে নিচ্ছি। বই যখন পড়তে যাব, গল্পটা যখন পড়তে যাব, তখন কিন্তু একটু ইজি আমার জন্য লাগবে। তারপর দেখো আমরা বলতেছি যে শুকতারাটা কি? শুকতারা হচ্ছে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে মানে ভোরবেলা পূর্ব আকাশে, পূর্ব দিকের আকাশে শুকতারা দেখা যায়। আবার সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্যমান শুক্র গ্রহ। এই যে শুক্র গ্রহ, গ্রহ কথাটা কিন্তু ইম্পোর্টেন্ট। তাহলে যদি প্রশ্ন আসে আমাদের কিন্তু এমসিকিউ আমরা ধরবো। এমসিকিউ কিন্তু আমরা রেডি করে রেখেছি। ওখানে কিন্তু তোমাদেরকে ধরবো, দেখি কে, কে পারে। এমসিকিউ কিন্তু গিয়ে আশা করি যে তোমরা পারবা। তাহলে দেখো এখানে হচ্ছে হলো আমরা শুকতারা নিয়ে কথা বলছি। শুকতারা কি? শুকতারা হচ্ছে ভোরের বেলা পূর্ব আকাশে
শুক্র যে গ্রহ, এই শুক্র গ্রহটা অনেক জ্বলে লাগে। আবার সন্ধ্যার পর, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে জ্বলে মানে গ্রহটি দেখা যায়, ওইটাকে বলা হয় শুকতারা। গ্রহ মানে কি? গ্রহ মানে হচ্ছে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক, মানে সূর্যের মধ্যে, আকাশের মধ্যে রাতের বেলা আমরা অনেক তারা দেখি, অনেক জ্বলে নক্ষত্র দেখি, এইগুলাকে জ্যোতিষ্ক বলা হয়। তারপর বলা হচ্ছে যে আকাশবাসী, মানে হচ্ছে কল্পিত ঊর্ধ্বলোকে বসত, যারা আকাশে বাস করে। তারপর দেখো ডেইলি প্যাসেঞ্জারি, মানে স্যার আরেকটু বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য আবার বলতেছি। আমরা কেন শব্দার্থগুলো আগে পড়তেছি, আগে পড়ে নিলে গল্পে গিয়ে যখন আমরা পাবো শব্দের অর্থগুলো, তখন আমার কাছে অচেনা লাগবে না। এই অচেনা না না লাগার জন্য কিন্তু আমরা শব্দের অর্থগুলো পড়ে নিচ্ছি। দেখো এখানে দেখো, পেট ভাতায় আমরা বলছি যে এটা অপরিচিত। তারপর বললাম ষষ্ঠ ইন্দ্রিয় অপরিচিত। এগুলো কিন্তু সৃজনশীলে জ্ঞানমূলক প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো শুকতারা নিয়ে আমরা বললাম। শুকতারা কি? শুকতারা হলো ভোরবেলা পূর্ব দিকের আকাশে, আবার সন্ধ্যার পর পশ্চিম আকাশে যে জ্বলে তারাটা থাকে, এগুলোকে গ্রহ বলা হয়। গ্রহকে জ্যোতিষ্কও বলা হয়, মানে আমরা রাতের বেলা আকাশে যে অনেক তারা দেখি না, ওই তারাগুলোকে জ্যোতিষ্ক বলে। যেমন এখানে শুকতারা মানে কোনটা জ্যোতিষ্ক? এটা হচ্ছে শুক্র গ্রহ বা শুক্র জ্যোতিষ্ক। তারপরে এখানে দেখো সই, এই সইয়ের কথা কিন্তু আসবে মিনি গল্পে। মিনির কিন্তু সই একজন আছে, সেটা হচ্ছে শুকতারা। আমরা গল্প পড়ার সময় পাবো। সই মানে কি? সই মানে হচ্ছে বন্ধু, সখীর কর্তরূপ হচ্ছে বন্ধু, সখী বা সই মানে হচ্ছে বন্ধু। তোমরা তোমার বন্ধুকে কিন্তু সই বলতে পারো, মেয়েরা সাধারণত নিজের বান্ধবীকে সই বলে। তারপর আকাশবাসী, আকাশবাসী মানে কি? আকাশে যে কল্পিত আকাশে বসবাস করে। আকাশে অনেকেই বাস করতে পারে। আকাশে আসলে ওভাবে ভেসে থাকা যায় না, কিন্তু ধরো যে আকাশে কয়েকদিন ধরে আছে, তাকে আমরা বলতে পারি যে আকাশবাসী। যেমন উড়োজাহাজ, উড়োজাহাজ যদি কয়েকদিন আকাশে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ওই উড়োজাহাজের মানুষগুলো আকাশবাসী। তারপরে এই শব্দটা একটু কঠিন, আমরা এই শব্দ নিয়ে কথা বলছিলাম, তখন তুমি বললে যে স্যার আরেকবার একটু বলেন। তোমার জন্য আরেকবার। এখানে দেখো ডেইলি প্যাসেঞ্জারি বলা হচ্ছে। ডেইলি মানে প্রতিদিন, প্যাসেঞ্জারি মানে যে প্যাসেঞ্জার হয়, যে যাত্রী হয়, মানে কোথাও বাসে, কোথাও ট্রেনে, কোথাও রিক্সায় যাতায়াত করে, প্রতিদিন যাতায়াত করে, প্রত্যহ যাতায়াত করে কোনো জায়গায়। যেমন তোমরা যারা আমার স্টুডেন্ট আছো এখানে, তোমরা প্রতিদিন স্কুলে যাও, তাহলে তুমি ডেইলি প্যাসেঞ্জারি করো, স্কুলে যাও। ডেইলি প্যাসেঞ্জারি করো কিভাবে যাও? রিক্সায় যাও, মানে প্রত্যেকদিন রিক্সায় তুমি ডেইলি প্যাসেঞ্জারি করো। আশা করি ডেইলি প্যাসেঞ্জারি মানে আমরা বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারছো? যে বললা যে স্যার আমি বুঝিনি, আর আমি বুঝতে পারিনি। আবার এখন কি বুঝতে পারছো? নো স্যার। আচ্ছা দেখো, ডেইলি প্যাসেঞ্জারি, ডেইলি মানে কি আমাকে বলো তো? প্রতিদিন, এটা কি তুমি জানো? প্রতিদিন হ্যাঁ। আর প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার মানে যাত্রী, এটা কি তুমি যাত্রী। হ্যাঁ। তাহলে ডেইলি প্যাসেঞ্জারি মানে প্রতিদিন যাত্রা করা যায়, প্রতিদিন এক জায়গায় যায়। যেমন তুমি প্রতিদিন স্কুলে যাও, তোমার বাবা বা মা প্রতিদিন অফিসে যায়, বা ধরো আমি তোমার স্যার হচ্ছে হলো প্রতিদিন বাসে করে তোমাদের পড়ানোর জন্য পরিবারের অফিসে আসি। এই যে বিষয়গুলা, এগুলাকে বলে ডেইলি প্যাসেঞ্জারি করা। এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। তারপর দেখো যে আমরা মেস সেফ বা মিট সেফ বলি, মানে যেখানে খাবার রাখা হয়, রান্না করে খাবার রাখার, বা বক্স রাখার, বা কৌটা, বা হচ্ছে হলো ধরো মুড়ি একটা বক্সে রাখছো, রেখে একটা হচ্ছে হলো ওয়ারড্রোফে রাখছো, বা হচ্ছে একটা মিট সেফের মধ্যে রাখছো, এটিকে মিট সেফ বলে, মানে যেখানে খাবার রাখা হয়, তাক বিশিষ্ট বাক্স। তারপর খিড়কি, আমরা তো অনেকে হয়তো শুনেছি, খিড়কি মানে হচ্ছে দরজা। আর রোমাঞ্চিত মানে কি? পুলকিত বা আনন্দিত। এই শব্দগুলো আমরা কিন্তু আমাদের বইয়ে পাবো। এরকম একটা শব্দ দেখো, উনুন। উনুন মানে হচ্ছে চুলা, ঠিক আছে? উনুন মানে হলো চুলা, এই শব্দটা কিন্তু আমরা পাবো। তাহলে যখন তোমাদের বই পড়তে যাবে, বইয়ে হচ্ছে হলো যখন থাকবে যে হচ্ছে হলো উনুন, তাহলে উনুন যখন থাকবে তখন উনুন মানে যে চুলা, তখন বলতে পারা যাবে না। বা পরীক্ষায় যদি প্রশ্ন আসে উনুন মানে কি, চুলা, তখন বলতে পারবো না আমরা। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা শব্দের অর্থগুলো একটু দেখে নিলাম। এখন আমরা যখন গল্প পড়তে যাব, গল্পে আমাদের জন্য এই শব্দগুলো সহজ হবে। তার আগে একটা বিষয়, এই যে আমরা গল্পটি পড়ছি, এই গল্পটি পড়ার উদ্দেশ্য কি? কেন আমাদের সিক্সের বইয়ে এই গল্পটি দেয়া আছে? এই গল্পটি দেওয়ার কারণটা একটু আমরা জেনে নেই। এই গল্পটি দেওয়ার কারণ হচ্ছে
আমাদের অনেক বন্ধু-বান্ধবী আছে যারা শারীরিক এবং মানসিকভাবে একটু অসুস্থ। তারা আমাদের মতো এত সাবলীল না। কারো দেখা গেছে যে একটা পা নেই, কারো একটা হাত নেই। আ যে এই যে ৫ই আগস্টে যে আমাদের দেশ আবার স্বাধীন হলো। ৫ই আগস্টের পর অনেকে বুলেট লেগে পা কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে। এই যে বিষয়গুলা শারীরিক মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা আমাদের এই গল্পটার উদ্দেশ্য। মানে মিনির একটা অসুখ আছে। মিনি হচ্ছে বধির। মিনি কানে কম শোনে। এই যে বিষয়টা বনফুল তার গল্পের মধ্যে সুন্দর করে বলছে। তাহলে এই গল্পটা পড়ার আমাদের এইগুলো হচ্ছে উদ্দেশ্য। মানে এই উদ্দেশ্যগুলো নিয়ে গল্পটা পড়বো। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ যে আমাদের মানুষগুলো রয়েছে তাদের মধ্যে মমত্ববোধ জাগ্রত করার একটা চেষ্টা। তাহলে এখন আমরা আমাদের গল্পে চলে যাব। গল্পে চলে যাওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন গল্পটি শুরু করা। ঠিক আছে? তাহলে আমরা গল্পটি শুরু করলাম। তোমাদের পড়াটাকে অনেক আকর্ষণীয় করার জন্য আমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রেখেছি। তোমরা যখন তোমাদের বই পড়বা, তখন কিন্তু রঙিন কলম দিয়ে, হাইলাইটার দিয়ে হাইলাইট করে পড়বা। এটা কেন পড়বা? অনেকে স্যার বলে, "স্যার আমি তো বই দাগাই না। আমার নতুন বই। আমি তো বই দাগাবো না।" তাদেরকে আমি বলি, "তুমি যখন আবার কয়েকদিন পর, তুমি তো আবার কালকেই এই গল্পটি পড়ার পর আবার কালকে বা পরশুদিন পড়ো না। যদি কয়েকদিন পর পড়ো, যদি তুমি ভুলে যাও, সেইজন্য কিন্তু তোমাকে দাগিয়ে রাখতে হবে। রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখলে যখন তুমি আবার গল্পটি রিভিশন দিবে তখন মনে হবে না আমি তো পড়ছি, আমি তো এই শব্দগুলো জানি। তখন তোমার ভয় লাগবে না। গল্পটা অনেক সহজ লাগবে। তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা রঙিন করে রেখেছি। তাহলে এখানে দেখো একটা বিষয়, ১ম এই বলা আছে মিনু হচ্ছে মা মরা মেয়ে। বাবা জন্মের আগেই মারা গেছে। তাহলে মিনু হচ্ছে ইতিম। তাহলে মিনু গল্পটা মিনু হচ্ছে ইতিম। তাহলে মিনু হচ্ছে ইতিম। আমি তোমাদের গল্প একটু আকর্ষণীয় করার জন্য ১ম এ একটু বলছি যে মিনি, ১ম এ বলছি যে মিনু। তো নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পের নাম কিন্তু মিনু। আর লিখেছেন বনফুল। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। মিনি না কিন্তু। তাহলে আমাদের গল্পের এখানে কে? আমাদের গল্পের মা মরা মেয়ে হচ্ছে মিনু। মিনু হচ্ছে মিনুর বাবাও মারা গেছে, মিনুর মাও মরা। তাহলে মিনু কি? মিনু হচ্ছে ইতিম বা মিনুকে এখানে আমরা গল্পে দেখতে পাচ্ছি যে মিনু দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকে। পিসিমা, তাহলে মিনু কোথায় থাকে? মিনু কার বাড়িতে আশ্রয় নিছে? পিসিমার বাড়িতে আশ্রয় নিছে। তাহলে পিসিমার বাড়িতে আশ্রয় নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাহলে এর নিচে আমরা রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখবো। রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখলে আমাদের কাছে পড়াটা সহজ লাগবে। তারপরের লাইনে দেখো মিনুর বয়স হচ্ছে ১০ বছর। মিনুর বয়স কত? ১০ বছর। হ্যাঁ, মিনুর বয়স হচ্ছে ১০ বছর। এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে। এই যে পিসিমা, পিসিমার পিসি, আ পিসির নাম হচ্ছে কি যোগেন বসাক। যোগেন বসাক ইম্পোর্টেন্ট। লোক বলে উনি মহৎ লোক। কেন মহৎ লোক? উনি হচ্ছে যে মিনু আছে, এই মিনুকে আশ্রয় দিয়েছেন। মিনু কিন্তু বোবা। এই যে মিনু যে বোবা এখন কিন্তু আমাদের গল্পে চলে আসছে। তাহলে তাহলে মিনু কি? মিনু হচ্ছে বোবা। আমাদের এই যে গল্প আমরা শিখে আসছি, এই গল্প পড়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে শারীরিক বা মানসিকভাবে যারা একটু পিছিয়ে আছে, অসুস্থ, তাদের নিয়ে আমরা যেন অনেক ভালো অনুভব করতে পারি। তাদেরকে যাতে আমরা তুচ্ছ না করি, তাদেরকে অবহেলা না করি। এই গল্পের এটা বিষয়। তাহলে আমরা স্যার কিন্তু এর আগের লাইনটা আবার একটু বললে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। আমরা বলতেছি এই যে গল্পটা শুরু হলো, গল্পে মিনু আসলে কেমন? মিনুর মা মারা গেছেন, মিনুর বাবাও নাই। মিনুর বয়স কত? ১০ বছর। মিনু থাকে কোথায়? পিসিমার বাড়িতে থাকে। এগুলো আমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিলাম। কেন দাগিয়ে নিলাম? যাতে আমি অনেকদিন মনে রাখতে পারি, রিভিশন করার সময় সহজ হয়। এখন দেখো এই যে মিনু রয়েছে, মিনুর পিসিমার বাড়িতে থাকে। তাহলে পিসিমার বাড়িতে হলে এই যে পিসি যিনি ওনার নাম কি? যোগেন বসাক।
ঠিক আছে, ওনার হচ্ছে হলো উনি কিরকম, উনি হচ্ছে অনেক বেশি মহৎ লোক। কেন মহৎ লোক? উনি হচ্ছে মিনুকে তার বাসায় আশ্রয় দিয়েছে। এখানে দেখো মিনু সম্পর্কে বলা হচ্ছে, মিনু কেমন? মিনু হচ্ছে বোবা মেয়ে। এটা মানে ও বোবা, কথা বলতে পারে না। বোবা কাদেরকে বলা হয়? যারা কথা বলতে পারে না। তারপর একটু দেখো, মহৎ হয়ে সুবিধায় হয়েছে যোগেন বসাকের। কেন সুবিধা হয়েছে? পেট ভাতায়, পেট ভাতায়। এই যে আমরা এমসিকিউ পরীক্ষার জন্য নিজেকে রেডি করব, পরীক্ষায় ভালো নাম্বার তোলার জন্য যে গল্প কিভাবে পড়বো সেটা আমাদের আজকের বিষয়। তাহলে গল্প হ্যাঁ, পড়ার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলি দাগাচ্ছি। এই যে আমরা পেট ভাতায়, এই যে শব্দটা আমরা দেখলাম, আমরা যখন বিভিন্ন শব্দ পড়লাম, আমরা কিন্তু এই যে দেখো শব্দগুলো যে রয়েছে, এই শব্দগুলোর মধ্যে আমরা কিন্তু এই দেখো পেট ভাতায় এই শব্দটা আগে দেখে রাখছিলাম। মানে যে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে কোথাও থাকে, এই যে খাদ্যের বিনিময়ে থাকা, এইটাই কিন্তু আমাদের এই যে গল্পটি রয়েছে, এই গল্পের মধ্যে দেখো এখানে চলে আসছে। এই যে পেট ভাতায় মানে পেটের চুক্তিতে খাবারের বিনিময়ে যে সব কাজ করে। তাহলে মিনু তার যে পিসিমার বাড়িতে আছে, যোগেন বসাকের যে বাড়িতে আছে, পেট ভাতায় মানে খাবারের বিনিময়ে আছে। কি করে সে? সর্বগুণান্বিতা, সে সব কাজ করতে পারে। মিনু এই বয়সী 10 বছর বয়সী সে সব কাজ করতে পারে। সে 24 ঘন্টা চাকরানি পাওয়া শক্ত তার পক্ষে, মানে তার মতো চাকরানি পাওয়া শক্ত, কারণ তার কাছ থেকে সব কাজ করে নেওয়া যায়। তারপর দেখো বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মানে সে বোবা হওয়ার কারণে কোনো কথা বলে না, সে চুপ করে নীরবে নিশ্চুপে কাজ করে। মিনু শুধু বোবা নয়, সে ঈষৎ কালো, মানে হালকা, সে কানেও স্যার, কম হ্যাঁ বলো। প্রথম লাইন কি দাগ দিয়ে নিব? প্রথম লাইনটা হ্যাঁ ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এখানে দাগিয়ে রেখেছি। এই যে হ্যাঁ, তোমরা দাগিয়ে নাও প্রথম লাইন। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা কোন বই? এইটা ক্লাস 6 এর বই, 6 এর কোন বই? বাংলা বই, বাংলা প্রথম পত্র বই। স্যার আমাদের তো এখনো বাংলা বই দেয়নি, শুধু ইংলিশটা দিয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে সুবিধা আছে। আমি এই যে তোমাদের লেকচার শিটটা আছে না, এটা হচ্ছে হলো পিডিএফ করে দিয়ে দিছি। তোমরা ক্লাস শেষে এটা ডাউনলোড করে নিয়ে এখান থেকেও পড়তে পারবে। এই এই গল্পটা তো এখানে দেয়া আছে, এখান থেকে পড়ে নিলেও তোমার হবে। তোমার বই না হলেও এখান থেকে পড়লেও গল্পটি পড়া হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি এখান থেকে পড়ে নাও, তাহলে গল্পটি পড়া হবে। আমার সাথে সাথে পড়ো, তাহলে দেখো তোমার গল্পটি এখানেই পড়া হয়ে যাবে। তারপর এখানে দেখো এই যে মিনু আছে, মিনু কি করছে? মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় আছে, ষষ্ঠ ইন্দ্রিয়। আমরা যে শব্দ অর্থ পড়লাম সেখানে ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু দেখেছি। এই দেখো ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু এখানেও আমরা পেয়েছি। দেখো কোথায় ষষ্ঠ ইন্দ্রিয় পেয়েছি? এই যে ষষ্ঠ ইন্দ্রিয়, দেখো এখানেও আমরা ষষ্ঠ ইন্দ্রিয় পেয়েছি। তাহলে শব্দার্থ পড়লে বইয়ের পড়াগুলো কি হয়? একটু সহজ হয়। তাহলে আমাদের গল্পে দেখো এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ষষ্ঠ ইন্দ্রিয় আছে মিনুর। মিনুর কি আছে? ষষ্ঠ ইন্দ্রিয়। এই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে মিনু চলাচল করে। তারপর এখানে দেখো শুধু গ্রহণ করে, নতুন রূপে নতুন রং আরোপ করতে হয়। খুব ভোরে ওঠে সে। মিনু কি করে? খুব ভোরে ওঠে, অনেক সকালে ওঠে। ভোর 4টের সময় মিনু ওঠে। মিনু ওঠে কখন? ভোর 4টের সময়। উঠেই পায় সে পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। এই যে শুকতারা আমরা রঙিন করে রেখেছি কেন? তোমার যাতে বুঝতে সুবিধা হয়। এই রঙিন করা মানে এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগিয়ে রাখবে। পূর্ব আকাশে কে ওঠে? পূর্ব আকাশে শুকতারা স্যার, ওঠে। হ্যাঁ বলো। আপনি কি যেগুলো নিচে দাগ দিয়েছেন ওগুলোকে আমরা দাগাবো? হ্যাঁ হ্যাঁ, তোমরা এগুলো দাগিয়ে রাখো, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে, এমসিকিউ আসলে পারবা তোমরা। হ্যাঁ এগুলো দাগাও। ওকে স্যার। আচ্ছা দেখো এই যে শুকতারা, শুকতারাটা কোন আকাশে ওঠে? পূর্ব আকাশে। আর এই শুকতারাটা কে? এই দেখো মিনুর এই শুকতারাটা হচ্ছে সই। তাহলে সই মানে কি? আমরা বলছি যে বন্ধু। তাহলে শুকতারাকে মিনু কি বলে? মিনু বন্ধু হবে, কারণ মিনু কথা বলতে পারে না, মিনু কানে শোনে। মিনুর সাথে সম্পর্ক কার? প্রকৃতির সাথে মিনুর সম্পর্ক। প্রকৃতির বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে মিনুর বন্ধু। শুকতারাকে পূর্ব আকাশে ভোরের বেলা, মিনু তো সকাল 4টে ওঠে, সকালবেলা উঠে। সকালবেলা ভোরের আকাশে কে ওঠে? শুকতারা ওঠে।
এই শুক্তারা মিনুর হচ্ছে সই বা বন্ধু। তাহলে মিনু তার সাথে কথা বলে। এই দেখো কি লেখা আছে দেখো, বৈজ্ঞানিকের চোখে শুক্তারা বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসানের আলোক দূত, মিনুর চোখে সে হচ্ছে সই। মিনু বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলা। মিনু তাহলে সকালবেলা কি করে? কয়লা ভাঙতে উঠে। এই যে কয়লা ভাঙতে উঠে, এটা ইম্পর্টেন্ট। তাহলে তোমরা দাগিয়ে রাখো, মিনু সকালবেলা উঠে কয়লা ভাঙতে, মানে সে মনে করে শুক্তারাও বুঝি সকালবেলা কয়লা ভাঙতে উঠে। তাহলে এখানে আমরা পাবো কয়লা ভাঙে সকালবেলা মিনু। তাহলে মিনু অনেক কাজ করে, এই যে অনেক কাজ, সর্বগুণান্বিতা, যে সব গুণে পারদর্শী। আর এটা কি চুক্তিতে আছে? পেট ভাতায়। কার বাসায়? যোগেন বসাকের। যোগেন বসাক কে হয়? এটা পিসিমার বাড়ি হচ্ছে হলো মিনুর। এইভাবে বাংলার পড়লে অনেক সহজ হবে, বাংলা প্রথম পড়তে আর কঠিন লাগবে না। ইটু পরিবার আমরা কিন্তু চেষ্টা করতেছি তোমাদেরকে পড়াগুলো অনেক সহজভাবে উপস্থাপন করার। তোমরা না বুঝলে কিন্তু প্রশ্ন করবে, স্যার এই জায়গাটাই বুঝি নাই, তাহলে আমরা আবার বুঝিয়ে দেব। এই যে গল্পটা, এটা হচ্ছে চলিত ভাষায়, এটা হচ্ছে চলিত ভাষায় একটি গল্প, চলিত ভাষায় লিখা স্যার, একটি গল্প। হ্যাঁ বলো। বাষ্পমণ্ডিত প্রকাণ্ড মানে কি স্যার? এখানে বাষ্পমণ্ডিত প্রকাণ্ড, অনেক সুন্দর একটি প্রশ্ন করছো তুমি। ও মনে করে কি, এই যে সূর্য, সূর্য এত তাপ দেয় কিভাবে? সূর্যের মধ্যে অনেক বিক্রিয়া হয়, আর্গন গ্যাসের একটা বিক্রিয়া হয়, তারপরে হিলিয়াম নিউক্লিয়াস হয়, এগুলো 9-10-এ সায়েন্সে তোমরা পড়তে পারবা। মানে এগুলো থেকে অনেক শক্তি বের হয়। তাহলে সূর্য থেকে শক্তি বের হয়, ওই শক্তি যে আস্তে আস্তে পৃথিবীতে ওই যে রোদ লাগে, তারপর ঠান্ডা লাগে, এই যে বিষয়গুলা, সূর্যের আলো আসলেই ভোর হয়, মানে আলো ফুটে। এরকম এই যে শুক্র যে গ্রহটা, শুকতারা যে আছে, এই শুকতারাটাও জ্বলে সবসময়, সবসময় আগুনের গোলার মতো থাকে। এই যে আগুনের গোলা, এটাকে বলা হচ্ছে বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। বাষ্প কার হয়? পানির বাষ্প হয়। পানিকে যখন তাপ দেওয়া হয়, পানি থেকে বাষ্প উঠে না? তারপরে এই যে শীতের সময় আমরা দেখি যে যে ধোঁয়া উড়ে, মানে এই যে শীত শীত কুয়াশা, এই যে কুয়াশাটা তো একটা বাষ্প। তাহলে এই যে গ্রহটা আছে, এই গ্রহটার থেকে বাষ্প বের হয়, অনেক গরম গ্রহ, অনেক তাপ। এই কারণে এই প্রকাণ্ড গ্রহকে কি বলা হচ্ছে? বাষ্পমণ্ডিত। মানে অনেক তাপ, অনেক বিক্রিয়া হচ্ছে, অনেক ক্রিয়া হচ্ছে, অনেক তাপ উৎপন্ন হচ্ছে শুক্র গ্রহ থেকে, বাষ্প বেরোচ্ছে। এই জন্য এটাকে বাষ্পমণ্ডিত, মানে যার মধ্যে বাষ্প আছে তাকে প্রকাণ্ড গ্রহ বলা হচ্ছে। তাহলে বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ মানে কি? যেখান থেকে অনেক বেশি বাষ্প বেরোচ্ছে, তাপ বেরোচ্ছে, এরকম গ্রহ। বোঝা গেছে? জি স্যার। তারপর এখানে বলা আছে আরেকটা কঠিন শব্দ, নিশাবসান। নিশাবসান মানে হচ্ছে নিশা, মানে হচ্ছে রাত, রাতের অবসান, মানে রাত চলে গিয়ে দিন চলে আসাটাকে বলা হয় যে নিশাবসান, মানে নিশা বা অন্ধকার থেকে আলো ফুটতেছে, এই জিনিসটাকে বলা হয়। তাহলে আমরা যেখানে ছিলাম, এই যে গল্পটা আমরা দেখি দেখো, বুঝতে পারে, তারপর হচ্ছে মানে হয়, তারপর করছে, এই যে করছে এভাবে বলতেছি, এগুলাকে বলা হয় চলিত, চলিত ভাষায়, মানে আমাদের মুখের ভাষায় লেখা গল্প। এইটা একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা আরো বড় ক্লাসে উঠলে শিখতে পারবে। তাহলে আমরা এই স্লাইডে গল্পটুকু বুঝতে পারলাম। এর পরের স্লাইডে আমরা চলে যাই। তারপরের স্লাইডে এখন দেখো কি বলছে, মিনু তো সকালে উঠলো, শুকতারাও সকালে ওঠে, কেন উঠে? কয়লা ভাঙার জন্য। তারপর দেখো কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে মুচকি মুচকি হাসে, তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে, মানে মিনু কয়লা ভাঙতে যায়, কয়লাগুলো ওর স্যার, শক্তি। হ্যাঁ বলো। স্যার এটা আগের এটা একটু দেখাবেন? আগে হ্যাঁ হ্যাঁ দেখো। ও, এইগুলা গেছে গা, দাগ না দিয়ে। না যায়নি, বলো। ও স্যার আমি একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ হ্যাঁ নাও। নিছো? স্ক্রিনশট নিছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা পরের স্লাইডে চলে গেলাম। দেখো এই যে স্লাইডে, এই স্লাইডে হচ্ছে হলো কি বলা হচ্ছে দেখো, মিনু কি করে? মিনু হচ্ছে হলো কয়লা ভাঙতে, কয়লা কয়লা ভাঙা ওর কাছে খুবই শত্রু, মানে কয়লাগুলো ওর হচ্ছে শত্রু।
বুঝছো? কয়লাগুলো কেন শত্রু? কারণ কয়লাগুলো থেকে যে ধুলাবালি হয়, এই ধুলাবালি হচ্ছে ওর শত্রু। তাহলে কয়লাকে মিনু কি মনে করে? শত্রু মনে করে। তাহলে নিশ্চয়ই মিনুর কোনো বন্ধুও আছে। তারপর হচ্ছে শুক্তারা তার সই, এটা আমরা শিখলাম। তাহলে তার বন্ধুকে একটু বন্ধু আমরা দেখি। শত্রুর ওপরে হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর, মিনুর। হাতুড়িটার নাম রেখেছে গদাই। হাতুড়ির নাম কি? হাতুড়ির নাম হচ্ছে গদাই। আর পাথরটার উপর রেখে কয়লা ভাঙে, তার নাম দিয়েছে শানু। মানে এই যে কয়লাগুলো রয়েছে, এই কয়লাগুলো কি করে? এই কয়লাগুলো হাতুড়ি দিয়ে পেটায়, হাতুড়ির নাম রাখা হচ্ছে গদাই। কোথায়? আর পাথর, আর পাথরের উপর রেখে কয়লাগুলা ভাঙে, কয়লার নাম দেওয়া, এই পাথরটার নাম দেওয়া হয়েছে হচ্ছে শানু। তাহলে কি আমরা বুঝতে পারতেছি? গল্পটা সহজ লাগতেছে তোমাদের কাছে না কঠিন লাগতেছে? সহজ লাগছে। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দাও, আমরা আরো শিখতে পারবো। তারপর দেখো কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে। মানে কয়লা ভাঙা হলে তারপর ঘুটের কাছে সে আসে। ঘুট কি এখন আমরা একটু দেখি। ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি, উনুনের নাম রাক্ষসী। মানে এখানে একটু দেখো, কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই ও শানু ওঠো এবার, রাত যে পুষিয়ে গেছে, ছই এসে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্ফুট হিসির শব্দ করে, মনে ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় ঘুটের কাছে। ঘুটের কাছে তার ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি। মানে ঘুটে মানে হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে কি, আমরা একটু আমাদের শব্দের অর্থ দেখি তো, দেখে আসি ঘুটে মানে এখানে আছে কিনা আমাদের শব্দের অর্থ, তাহলে আমাদের কাছে সহজ লাগবে। দেখো তো এখানে ঘুটে মানে কোথাও আছে কিনা। না আচ্ছা, স্যার, এখানে ঘুটে মানে কোথাও নাই। তাহলে ঘুটে শব্দটা একটু অপরিচিত লাগতেছে না তোমাদের কাছে? একটু জি কঠিন স্যার। লাগতেছে না? একটু কঠিন লাগতেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে ঘুটে মানে হচ্ছে এই যে আমাদের রান্নাঘর রয়েছে, এই যে আমাদের রান্নাঘর, রান্নাঘরের মধ্যে হচ্ছে হলো, যদি আমরা রান্না করি, তরকারির যে ছাল, তরকারির যে ময়লা, তারপরে ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার পর যে ময়লাগুলা থাকে না, এই আমরা যে ঘর ঝাড়ু দেই, ঘর ঝাড়ু দেওয়ার পর ঘরে অনেক বালু পাওয়া যায় না, এই বালু এগুলোকে বলা হয় ঘুঁটে বা ময়লা। বোঝা গেছে? ধরো মিনু কয়লা ভাঙছে, যেখানে কয়লা ভাঙার পর আশপাশটা অনেক নোংরা থাকে না, নোংরার যে অবস্থাটা, এই নোংরা পরিষ্কার করলে যে নোংরাগুলা হয়, এই নোংরাগুলাকে ঘুঁটে বলা হয়। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঘুঁটে তার কাছে তরকারি। তাহলে মিনুর কাছে ঘুঁটেটা কি? ঘুঁটেটা হচ্ছে তরকারি। আর উনুন, উনুনের নাম আমরা কি শিখলাম? উনুন মানে হচ্ছে চুলা। উনুন মানে হচ্ছে হলো চুলা। তাহলে এই যে চুলা রয়েছে, এই চুলা, এই চুলার নাম কি দিছে সে? সে দিছে রাক্ষসী। তাহলে উনুন রাক্ষসী কেরোসিন তেল দিয়ে ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। তাহলে ঘুঁটে এই যে একটু ছাল, তারপরে একটু যে ময়লাগুলো রয়েছে, এই ময়লাগুলো দিয়ে উনুনের মধ্যে দেয়, সে দিয়ে কি করে? রাক্ষসী কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে দিয়ে কয়লাগুলোকে সে তাপ দেয়, কয়লাগুলোকে সে খায়। তারপর আঁচটা যখন গনগনে করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনে লাল আমাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে। তারপর দেখো এখানে কি বলা আছে, এভাবে নিজের একটা অভিনব জগৎ সে সৃষ্টি করেছে মনে মনে। যেদিন আকাশে মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, আজ ওঠেনি আজ, এইভাবে নিজের একটা অভিনব জগৎ। এই যে মিনু রয়েছে, মিনু নীরবে কাজ করে। মিনু বোবা, কথা বলতে পারে না, সে নীরবে কাজ করে। সে, তার কাছে পৃথিবীটা একটা অভিনব, তার নিজের জগতে। সে আমাদের মতো কথা বলতে পারে না, তাই তার জগৎটা একটু আলাদা। সে, তার জগৎটা কিরকম একটু আমরা আবার দেখি। এই জগতে তার শত্রু মিত্র আছে। এই যে আমরা বললাম গদাই, গদাই হচ্ছে, আর হচ্ছে হাতুড়ির নাম, আর হচ্ছে হলো পাথরটার নাম হচ্ছে শানু। এই যে এরা এর বন্ধু। উনুন হচ্ছে রাক্ষসী, ঘুটে হচ্ছে তার কাছে বন্ধু, কয়লা তার কাছে শত্রু। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো তার মধ্যে শত্রু মিত্র করে দেয়। তারপর দেখো কয়লা তার শত্রু এখানেও আছে, আমরা বুঝলাম। এই দেখো তারপর দেখো দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছায় একটা প্রকাণ্ড গেরো বেঁধে। বলতে বা ভীমরুল দেখতে পেলেই শো করে গামছাটা ঘুরিয়ে মারে।
অব্যর্থ লক্ষণ। ও কি করে, মিনু তার হাতের কাছে একটা গামছা রাখে, গামছার মাথায় একটা গিট্টু দিয়ে রাখে। যখনই সে ভীমরুল বা বলতা দেখে, ভীমরুল বলতে বা মৌমাছি, মৌমাছি কালো মৌমাছি দেখে, ওইটাকে ওই গামছা দিয়ে জোরে মারে, জোরে মেরে ওই ভীমরুলটাকে মেরে ফেলে। এটাকে অব্যর্থ লক্ষণ। এই যে অব্যর্থ মানে যেটা ব্যর্থ নয়, ওই যে আমরা অনেক সময় কোনো কাজ করতে না পারলে বলে না তুমি ব্যর্থ হয়েছো, তুমি ফেল করছো। এই যে অব্যর্থ মানে ফেল না করা বা পাস করা, বা হচ্ছে হলো কাজটি সঠিকভাবে করা। কাজটি সঠিকভাবে করাকেই বলা হয় অব্যর্থ লক্ষ্য। তাহলে আমরা একটি শব্দ শিখলাম, অব্যর্থ লক্ষ্য। আমরা যদি আমাদের লেখায় এই শব্দগুলো নিয়ে আসতে পারি, তাহলে স্যার মনে করবেন তুমি অনেক ভালো শিখছো, তুমি অনেক ভালো জানো। তাহলে আমরা এই কথাগুলো খাতায় লিখার চেষ্টা করব। আমার মনে থাকবে না, আজকে প্রথমবার দেখতেছি মনে থাকে না, আমি একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করলাম, একটু রঙিন কালিতে দাগিয়ে রাখলাম, আমি খাতায় লিখব যে মিনু যখন গামছা দিয়ে বলতাকে মেরে ফেলে, ওইটাকে বলে মিনুর অব্যর্থ লক্ষ্য। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে মিনুর অব্যর্থ লক্ষ্য কি, তখন তোমাকে বলতে হবে যে মিনু গামছা দিয়ে বলতা এক এক মেরেই মেরে ফেলে, এক গেরোর এক মেরেই, মানে দেখলেই গামছাটা ঘুরিয়ে মারে, ঘুরিয়ে মারলেই বলতাটা মারা যায়, এটাকে বলা হয় অব্যর্থ লক্ষ্য। তাহলে এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখি আমরা কি শিখতে পাই। এই পরের স্লাইডে আছে, দেখো বলতাটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। তারপর দেখো কি হয়, না মরলে ঝাঁটা পেটা করে, যদি বলতাটা না মরে তাহলে ঝাঁটা দিয়ে ঝাঁটা পেটা। ঝাঁটা মানে ঝাড়ু, আমরা যে ঘর ঝাড়ু দেই, গ্রামে যে ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, ওইটাকে বলা হয় ঝাঁটা। ঝাঁটা বাঁশের, বাঁশের চিকন চিকন হচ্ছে হলো দিয়ে, বাঁশের চিকন কঞ্চি, কঞ্চি না চিকন চিকন এগুলা দিয়ে হচ্ছে হলো একটা ঝাড়ু বানানো হয়, বাঁশের ঝাড়ু, এটাকে বলা হয় ঝাঁটা। এটা ঝাঁটা দিয়ে ওই যে গ্রাম অঞ্চলে উনন, তারপরে উঠান, এগুলো ঝাড়ু দেয়। মানে গ্রামেও, গ্রামের এই ঝাঁটা মানে ঝাড়ুকে গ্রামের ঝাঁটা বলে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে ঝাঁটা মানে কি, গ্রামে তো তোমরা দেখছো ঝাড়ু দিলে একটা হচ্ছে বাঁশের কাঠি দিয়ে, কাঠির একটা ঝাড়ু আছে না, ওইটাকে ঝাঁটা বলে। ওইটাতে কি করে, মিনু বলতাটাকে মেরে ফেলে আর হিসিস শব্দ করে, বলতা ভীমরুল মেরে সে পিঁপড়াদের খেতে দেয়। পিঁপড়া তাহলে কি, পিঁপড়া হচ্ছে মিনুর বন্ধু, মিনুর বন্ধুকে পিঁপড়া। আর হচ্ছে হলো মিনুর শত্রুকে, মিনুর শত্রু হচ্ছে বলতা বা মৌমাছি, কালো মৌমাছি, এই বলতা বা ভীমরুল, এটা হচ্ছে মিনুর শত্রু। আরেকটা শত্রু হচ্ছে কয়লা, কয়লা হচ্ছে মিনুর শত্রু। তারপর তাদের নাম রেখেছে আলাদা আলাদা। তারপর দেখো পিঁপড়ে ছাড়া আরো অনেক বন্ধু আছে তার। রান্নাঘরের বাসনগুলো, বাসনপত্র, তৈজসপত্র বা রান্নাঘরে যেগুলো দিয়ে রান্না করা হয়, ওইগুলো মিনুর বন্ধু, তাদের নাম রেখেছে আলাদা আলাদা। ঘটিটার নাম হচ্ছে পুটি, খুবই ইম্পর্টেন্ট কথা। মিনু গল্পের ঘটিটার নাম কি, ঘটিটার নাম হচ্ছে পুটি। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর ঘটিটা এক হাত দিয়ে পড়ে গিয়ে থেবড়ে গেল, মিনুর সে কি কান্না, থোবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়, মানে গ্লাস, ঘটিটা পড়ে গেলে মিনু মনে করে অনেক ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার জন্য হাত বুলায় দেয়। গ্লাস আছে কয়টা, চারটা গ্লাস, এই গ্লাস চারটার নাম কি দেখো, গ্লাস চারটা আছে, গ্লাস চারটা, এইটা কিন্তু দাগায় রাখো, গ্লাস চারটা। এই চারটা গ্লাসের নাম কি, একটার নাম হচ্ছে হারু, একটার নাম বারু, একটার নাম তারু, একটার নাম তারু। লাইনগুলো, এই যে লাইনগুলো আমার কি তোমরা হচ্ছে হলো দেখতে পাচ্ছ না, এই যে স্লাইডটা কি দেখা যাচ্ছে, এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এই যে আমরা এইখানে আছি, আমরা এখানে আছি, এখানে আছি, এই যে এখানে। এখন দেখতে পাচ্ছ কিনা দেখো তো, এই যে আমরা এখানে আছি, এই যে লাল কালির, দেখো আমি আরেকটা কালি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো আমরা এখানে আছি, এই যে দেখো, এই লাস্টের যে 2 লাইন আগে। হ্যাঁ, লাস্টের 2 লাইন আগে আছি আমরা। আমরা বলতেছি ও হচ্ছে হলো ঘটির নাম হচ্ছে পুটি, আর হচ্ছে হলো গ্লাস চারটার নাম রাখছে হারু, বারু, তারু, কারু, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে মিডসেপ, মিডসেপও হচ্ছে হলো, পরে হ্যাঁ পুটিটা একটু উপরে, হ্যাঁ এই যে উপরে। আমি তোমাদেরকে আরেকবার সুবিধার জন্য দেখাই দিচ্ছি, এই যে ঘটি, ঘটিটার নাম হচ্ছে হলো পুটি,
তারপর হচ্ছে হলো গ্লাস, এই গ্লাস চারটার নাম হচ্ছে হারু বারু তারু কারু। আর একটা শত্রু আছে মিট সেফ, মিট সেফ মানে যেখানে খাবার রাখা হয়, এটাও হচ্ছে মিনুর শত্রু। মিনু এর নাম দিয়েছে গপাগপ, মিট সেফের নাম হচ্ছে গপাগপ, মানে গপাগপ করে সব জিনিস পেটের মধ্যে রাখে, মানে মিট সেফের ভিতরে রাখে। তাহলে আমরা এই লাইনটা পড়ে ফেললাম। তারপরে একটু দেখো, তারপরে হচ্ছে হলো গল্পে মাঝে মাঝে একদৃষ্টে সে মিটসেফের দিকে তাকিয়ে থাকে। তারপর দেখো এখানে কি বলা হচ্ছে, হচ্ছে মিটসেফের চকচকে তালাটার দিকে তার মনে মনে বলে, আর মুখ পুরা সব জিনিস পেটে পুরে বসে আছে, মানে মিটসেফকে সে শত্রু মনে করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তুই এত কথা বলছ কি লিগা, হ্যাঁ? মিটসেফও হচ্ছে হলো এই যে মিনু আছে মিনুর শত্রু। মিনু আরেকটা দৈনন্দিন কর্তব্য আছে, মিনু আরেকটা কাজ করে, অবসর পায়ে টুক করে চলে যায় ছাদে। মিনু বাসার ছাদেও যায়। ছাদ থেকে বড় একটা কাঁঠাল গাছ দেখা যায়। ছাদ থেকে কি দেখা যায়? কাঁঠাল গাছ। কোন গাছ? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু ডাল বেরিয়ে আসছে, ওই ডালটা নিয়ে সাগরে চেয়ে থেকে মিনু। তার মনে হয় সমস্ত অন্তর যেন দৃষ্টিপথে। ডালটার মধ্যে একটা পাখি বসে, পাখিটা হচ্ছে হলুদ পাখি। এই যে দেখো হলুদে পাখি, এই দেখো তো হলুদে পাখি কোথায় আছে, এই যে একটু বের করার চেষ্টা করো তো। এই যে এই সরু ডালটা হচ্ছে, এই যে একটা পাখি, হলদে পাখি। আর হলদে পাখি বসে থাকলে মিনু কি মনে করে? বিদেশ থেকে, এই দেখো আমি লাইনটা একটু এড়িয়ে গেছি, তোমরা একটু খেয়াল করো। দেখো মানে মিনু ছাদের মধ্যে যায়, ছাদের মধ্যে গিয়ে কি দেখে? সে দেখে তার বাবার তো মৃত্যু হয়ে গেছে অনেক আগে, সে বাবাকে দেখেনি মিনু, কিন্তু অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে বলে বিশ্বে খবর দিয়েছিল তার বাবা নাকি বিদেশ গেছে। মিনুর বাবা, পিসিমা মিনুকে বলছে যে মিনুর বাবা বিদেশে, অনেক দূরে বিদেশে, মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, মানে মিনু যখন বড় হবে তার বাবা তার কাছে ফিরে আসবে, তার কোলেই আসবে। মিনু বুঝতে পারে ব্যাপারটা ভালো করে, একটা জিনিস খেয়াল করো, তার গাথা ছিল বাবু বাবা ফিরে আসবে, কিন্তু কবে আসবে কিছু মিনিট তা বুঝতে পারেনি। মানে আমি এখানে গল্পটা পুরো এই যে গল্পটা আছে এই গল্পটা একটু বুঝাই বলি। মিনু ছাদের মধ্যে যায়, ছাদের মধ্যে গিয়ে দেখে পাড়ার কয়েকটা ছেলের বাবা ঘরে ফিরে আসতেছে। তো মিনুর বাবা তো মারা গেছে, কিন্তু তার পিসিমা বলছে যে মিনুর বাবা বিদেশে গেছে। হলদে পাখিটা যখন দেখে মিনু, তখন মনে করে তার বাবা বিদেশ থেকে ফিরে আসবে। তাহলে হলদে পাখি বসা দেখলেই কি মনে করে? ওর বাবা বিদেশ থেকে ফিরে আসবে। সেই দিন থেকে তার বৃদ্ধ বদ্ধমূল দ্বারা সরু ডালে যেদিন হলদে পাখি এসে বসবে, সেদিন তার বাবা বিদেশ থেকে ফিরে আসবে। তাই ফাঁক পেলে সে ছাদে ওঠে। ছাদে উঠে দেখে হলদে পাখি বসছে কিনা বা তার বাবা ফিরে আসছে কিনা। হলদে পাখি কিন্তু আর বসে না, অনেক কয়েকদিন হলো যে হলদে পাখিটা বসে না। তা রোজ একবার ছাদে উঠে থেকে হলদে পাখিটা বসে না। তাহলে এইখানে আমরা এই কথাগুলো বললাম, বুঝলাম এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হলদে পাখি আর ওর অনেকের বাবা বিদেশে গেছে। এই আর একটা কি কাঁঠাল গাছ, বড় কাঁঠাল গাছ আর হলদে পাখি, এই লাইন ইম্পর্টেন্ট। তারপরে এখানে একটা জিনিস দেখো যে পরের স্লাইডে, পরের স্লাইডে দেখি মিনুর কি হয়েছে, মিনুর জ্বর হয়েছে। এই দেখো এই কথাটা, এটা ইম্পর্টেন্ট একটা কথা। দেখো দৈনন্দিন কাজ করতেছে মিনু, তার ঘরের কাজগুলো করতেছে, কাউকে কিছু বলে না, কিন্তু মিনুর কি হয়েছে? মিনুর হয়েছে জ্বর। জ্বর হওয়ার পর দেখো ভোরে ভেঙে গেল, জ্বর হওয়ার দিনেও মিনুর মানে ঘুম ভেঙে গেছে সকালবেলা। কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল, জ্বর হওয়ার পরও কয়লা ভাঙলো, সেদিনও চোখে পড়লো শুকতারাটা দপদপ করে জ্বলছে, শুকতারা সেদিনও জ্বললো। মনে মনে সে সই এসেছিস বললো, আমার শরীরটা আজ ভালো নেই বললো, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন, শরীরটা বড্ড বেশি খারাপ লাগতেছিল, কারণ জ্বর আসছে মিনুর। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়, কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইলো খানিকটা। জ্বর ঘোরেই হঠাৎ করে তার মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে সে বিছানা থেকে উঠলো, তারপর খিড়কি দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের উপরে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না, মানে তার পিসিমা কেউ যে মিনু ছাদে উঠলো দেখতে পেল না। পিসেমশাই তখন ঘুমাচ্ছেন। ছাদে উঠে চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ, বা চমৎকার আঁচ উঠেছে সই ওখানে। সে হাসলো। তারপর সরু ডালটার দিকে সর্বাঙ্গে রোমাঞ্চিত হয়ে উঠলো তার, একটা হলদে পাখি এসেছে। এই যে জ্বর, এই জ্বর নিয়েও সে ছাদে উঠে দেখলো একটা হলদে পাখি ওই কাঁঠাল গাছের ডালে বসেছে। তাহলে দেখো কি আছে,
বাবা নিশ্চয়ই এসেছে, মানে হলদে পাখি বসলে সে মনে করে তার বাবা আবার তাকে দেখার জন্য চলে আসবে, কিন্তু আরেক মুহূর্তে দাঁড়ানোর ছাদে যদি পা টলটল তবু সে পায়ে ছুটে বেরিয়ে এলো বাইরে, বাইরে এসে দেখলো তার বাবা আসছে কিনা, কিন্তু তার বাবা তো মারা গেছে। তার বাবা কিন্তু আর আসতে পারেনি। এর মাধ্যমে আমাদের এই যে মিনু গল্পটি শেষ হয়ে গেল। তাহলে এই মিনু গল্প যখন আমরা পড়লাম তখন আমরা বললাম যে মিনু গল্প পড়ার উদ্দেশ্যটা কি। এই যে মিনু গল্প পড়ার উদ্দেশ্যটা হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগানো, মিনুকে একটু ভালোবাসা। তার পিসিও কিন্তু হচ্ছে হলো মিনুকে আশ্রয় দিয়েছে, কিন্তু সে ঘরের কাজ করে, ঘরের এক একটা জিনিস তার বন্ধু, বলতা ভীমরুল তার শত্রু, পিঁপড়া তার বন্ধু, তারপর এখানে মিট সেফ তার শত্রু, তারপর যে হলো পুটি, এই যে ঘোড়া, পুটি তার বন্ধু, তারপর হচ্ছে শুকতারা তার সই, এই বিষয়গুলো আমাদের আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা একটু খেয়াল করো, এই যে পিঁপড়ে বানানটা, এই পিঁপড়ে বানানটা একটু আমরা খেয়াল করব। এই পিঁপড়ে বানানটা একটু তোমরা দেখো, পিঁপড়ে বানানটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু পিঁপড়ে বানানটা একটু দেখি। এই যে পিঁপড়ে বানানটা রয়েছে, এই পিঁপড়ে বানানটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা একটু দেখো, পিঁপড়ে, পিঁপড়ে বা পিপিলিকা, পিপি পি পি লিকা, পিপিলিকা, বা এখানে দীর্ঘইকার, এটা রস্বইকার হবে না, এটা হবে দীর্ঘইকার। পিপিলিকা, এখানে একটা চন্দ্রবিন্দু রয়েছে। অনেক পরীক্ষায় আসে পিপিলিকা বানানটি কয় রস্বইকার, কয় দীর্ঘইকার, লস্কেরলি কয়কার কা। এই যে পিঁপড়ে, পিঁপড়ে বানানের চন্দ্রবিন্দু, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা যে আজকে গল্পটি পড়লাম, এই গল্পটি থেকে কি মনে রাখবো আমরা? আমরা এই গল্পটির পাঠ পরিচিতিতে একটু আসি। এই যে পাঠ পরিচিতি আছে, এই পাঠ পরিচিতিতে আমরা কি শিখলাম একটু দেখি। আমরা শিখলাম, তোমরা কি ক্লাসে মনোযোগ দিতে পারতেছো? আমার কথা কি এখন পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো, জি আমরা গল্পটি এক কথায় কি শিখলাম? শিখলাম বিচিত্র মানুষের সমন্বয়ে গড়েছে আমাদের সমাজ। আমাদের সমাজে বিচিত্র রকমের মানুষ আছে। বাক প্রতিবন্ধী, মানে যারা কথা বলতে পারে না, মানুষে আমাদের সমাজে প্রায়ই দেখা যায়। ছোট্ট মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, মানুষের কথা এবং শুনতে পারে না, কথা বলতে পারে না এবং শুনতে কম পারে। তার কে নেই, তার বাবা, মানে তার অনেক কষ্ট। সে কোথায় থাকে? দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় থাকে। সেখানে কি করে? সেখানে সে গৃহকর্মের কাজ করে, অখণ্ড মনোযোগ, গৃহকর্ম করে। কিন্তু এই গৃহকর্ম বা বাড়ির কাজে তার রয়েছে অনেক মনোযোগ। শুধু স্যার, তাই নয়, হ্যাঁ বলো। প্রতিবন্ধী কাকে বলে একটু আরেকবার বলবেন? প্রতিবন্ধী বলে যারা, ওই যে দেখো, কোনো একটা তাদের শরীরে খামতি আছে, কম আছে। আমাদের যেমন দুই হাত আছে, যখন একজনের দুই হাত থাকে না, বা একটা হাত ছোট, একটা হাত বড়, বা কারো দুই চোখ অন্ধ যখন থাকে, তাকে বলা হয় প্রতিবন্ধী। মানে প্রতিবন্ধকতা আছে। বন্ধ, আমরা এই যে বলি না ঘর বন্ধ, মানে কি ঘরে ঢোকা যাচ্ছে না। প্রতিবন্ধী মানে কোনো একটা বন্ধ, তার কোনো একটা কাজ করে কম। আমাদের যে শরীর আছে, ষষ্ঠ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, এগুলোর মধ্যে কোনো একটা কারো একটু কম আছে, বা কোনো একটা কাজ করে কম, তাকে বলা হয় প্রতিবন্ধী। বোঝা যাচ্ছে? তাহলে আমরা পাঠ পরিচিতিতে একটু শিখতেছি কি, যেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই না, প্রকৃতির সঙ্গেও তার মিতালি রয়েছে। এই যে মিনু রয়েছে, মিনুর সাথে প্রকৃতির রয়েছে অনেক মিতালি। পিতার জন্য মিনু মনে মনে অপেক্ষা করে, কারণ ছাদে উঠে সে দেখতে পায় অনেক ছোট যে ছেলে মেয়েরা তাদের বাবা ফিরে আসে। হলদে পাখি একটা আছে, হলদে পাখি দেখে সে মনে করছে তার বাবাও একদিন ফিরে আসবে। কিন্তু সে স্বপ্ন দেখে, সে আশাবাদী হয়। সে স্বপ্ন দেখে যে সে তার অনেক যে প্রতিকূলতা রয়েছে এগুলো জয় করবে। সে প্রকৃতির অনেক বিষয়, সে হচ্ছে হলো মিটসেফ, সে হচ্ছে পিঁপড়া, সে হচ্ছে বলতা, সে হচ্ছে ঘটি, সে হচ্ছে গ্লাস, তারপর শুকতারা, সবাইকে যেমন বন্ধু করে নিয়েছে, যারা একটু খারাপ তাদেরকে শত্রু করে নিয়েছে। তাহলে এই গেল আমাদের ছোট গল্প। তাহলে এই ছোট গল্পটা আমরা এক কথায় কি শিখলাম?
আমরা শিখলাম মিনু নামে একজন প্রতিবন্ধী যে একটু আমাদের মতো সাবলীল না, আমাদের মতো সবকিছু তার নাই, সে একটু কথা কম বলতে পারে, মানে সে কথা বলতেই পারে না, সে হচ্ছে বোবা, সে হচ্ছে তারপর হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, সে একটু কালা, মানে কানে কম শোনে, এই যে বিষয়গুলা। কিন্তু সে কাজ করে অনেক, সে কাজে মনোযোগ আছে। 10 বছরের একটা ছোট্ট মেয়ে, কিন্তু সে সংসারের অনেক কাজ করে। ভোর 4টে উঠে সে ঘুঁটে দিয়ে হচ্ছিল চুলায় উনুনে আগুন জ্বালিয়ে দেয়। এই যে বিষয়গুলা, এগুলো আমরা অনেক ভালো করে শিখবো। কেন শিখবো? কারণ এগুলো আমাদের সৃজনশীল এবং নৈবিত্তিক ভালো আমরা পারবো। তাহলে আমরা মোটামুটি এখানে গল্পটি বুঝলাম। গল্পটি বোঝার পর আমরা একটু একটু এমসিকিউ কয়েকটা একটু দেখি। এমসিকিউ গুলো একটু তোমরা উত্তর করো তো, দেখি তো পারো কিনা। এখানে আমাকে একটু উত্তর করো তো, এখানে যে এই যে এমসিকিউটা রয়েছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হচ্ছে হলো নাম কি আমরা গল্পের শুরুতে দেখছি। তোমরা কমেন্টে লিখো এই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হচ্ছে হলো নাম কি। হ্যাঁ, একজন কমেন্টে লিখছো যে স্যার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নাম হচ্ছে বনফুল। আচ্ছা, একজন লিখছো যে হ্যাঁ তোমাদের উত্তর ঠিক আছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নাম হচ্ছে বনফুলের নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তারপর মিনুর বাবা অনেক দূর দেশে আছে, এখানে দূর দেশে বলতে বোঝানো হয়েছে কি বলো তো? দূর দেশে মানে বোঝানো হয়েছে কি? পরপার স্যার। হ্যাঁ, এটা পরপার। এখানে উত্তর দেখে কিন্তু তোমরা বলিও না, এখানে উত্তর দেয়া আছে মানে উত্তর দেখে তোমরা বলবে এমন না। স্যার আমি উত্তর খেয়ালই করিনি। তারপর দেখো মিনুর, এই যে মিনুর সইকে, মিনুর সই হচ্ছে গ্রহ। তারপর হচ্ছে হলদে পাখির, দেখো হলদে পাখি থেকে মিনুর মনে মানে কি জাগে? হলদে পাখি থেকে মিনুর মনে হচ্ছে শিওরন জাগে, এইটা শিওরন। তারপর এই যে 5 নম্বর প্রশ্নটা একটু উত্তর দাও তো, কে 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 অনেক চেঁচিয়ে বললে তবে মিনু শুনতে পায়। পিসিমা। এই তো পিসিমা, এই তো তোমরা জানো পিসিমা। তাহলে এই যে আমরা এমসিকিউ গুলো, এরকম এমসিকিউ থাকবে পরীক্ষায়, তাহলে এমসিকিউ প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবা। তারপর আমরা দেখি যে সৃজনশীল পরীক্ষায় কিন্তু ভালো করতে গেলে খালি এমসিকিউ যে পারবা এমন না, সৃজনশীলও কিন্তু পারতে হবে। তাহলে আমরা সৃজনশীলটা একটু দেখি, এই প্রশ্নটা একটু তোমরা দেখো তো, তোমরা প্রশ্নটি এই প্রশ্নগুলো বুঝো কিনা একটু প্রশ্নগুলো দেখো। এই যে প্রশ্নগুলো রয়েছে একটু দেখো তো, তোমরা প্রশ্নগুলো বুঝো কিনা। আর বাড়িতে থাকতো বলে কি জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এই যে সৃজনশীলটা আছে, সৃজনশীল কিভাবে লিখতে হয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। খালি আমি গল্প পড়ে গেলাম, গল্পের নোট করে রাখলাম, এমসিকিউ পারলাম তাহলে হবে না। একটা সৃজনশীল লেখার জন্য 20 থেকে 22 মিনিট আমরা পাই। এই 20-22-এর মধ্যে অনেক কিছু লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে, বইয়ের ভাষায় লিখতে হবে। তার জন্য আমি তোমাদেরকে একটু শেখাই দিচ্ছি, এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর আজকে যে আমরা এই যে মিনু গল্পটি পড়লাম, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ। তোমরা তোমাদের গাইড বই, নোট বই থেকে সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর কোনো কিছু বুঝতে না পারলে আমার এই লেকচারটা আছে, এই লেকচারটা বা এই যে আমাদের যে পিডিএফ গুলো আছে, এইগুলা থেকে একবার করে দেখে নিবা কিভাবে লিখতে হবে সৃজনশীল, কিভাবে গল্প পড়তে হবে, দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, এইগুলো একটু খেয়াল করবা বা দেখে নিবা। তাহলে আমাদের যে নাম্বার প্রশ্নের উত্তর আছে, মিনু কার বাড়িতে থাকে? মিনু হচ্ছে দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকে। আমরা কিন্তু গল্পের শুরুতেই এটা পেয়েছিলাম। তাহলে এটার উত্তর পারা যাবে না স্টুডেন্টরা? একটু আমাকে তোমরা বলো, তোমরা এই উত্তরটা পারবে না? স্যার স্যার আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা খ নাম্বারে চলে যাই। একটু দেখো, এই যে খ নাম্বার প্রশ্নে কি বলা আছে, ওই যে আমি তোমাদের যখন পড়ানো শুরু করলাম তখন বললাম না যে ষষ্ঠ ইন্দ্রিয়, এই যে শব্দার্থগুলো আছে এইগুলা থেকে প্রশ্ন আসতে পারে। এই দেখো প্রশ্ন চলে আসছে। তাহলে ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি দেখো তো? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক, অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। মানে প্রত্যেকটি মানুষের 5টি ইন্দ্রিয় আছে,
লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভিতরে এক প্রকার অদৃশ্য অনুভূতি আছে, এটা বুঝাইতে চেয়েছেন। সে অনুযায়ী উৎস হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকে বোঝানো হয়েছে। এইটা তোমরা তো লিখবা। এইটা লিখার পাশাপাশি কি লিখবা আমি তোমাদেরকে দেখায় দেই। এই যে আমাদের যে শব্দের অর্থ রয়েছে, এই যে শব্দের অর্থে দেখো ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি। ষষ্ঠ ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, জিভ, ত্বকের বাইরে বিশেষ কিছু। খালি এই ল্যাপটপে স্ক্রিনশট তোলা যায় না? যাবে যাবে ইনস্ক্রিপশন তোলা যাবে। একটু দাগায় রাখো, এগুলো স্ক্রিনশট নিতে হবে না, এগুলো তোমার বইয়ের মধ্যেই পড়া আছে। তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে রাখো, কারণ বইয়ের মধ্যে দাগিয়ে রাখলে কি হবে, কিছুদিন পর আবার বই পড়লে অচেনা লাগবে না, বা তোমার মনে হবে না আমি এটা তো পড়ি নাই। দাগিয়ে রাখো বইয়ের মধ্যে, তাহলে কিছুদিন পর আবার মনে হয়ে যাবে, স্যার বা একটু রিভিশন দিলেই শিখতে পারবা। হ্যাঁ বলো। স্যার ল্যাপটপে তো স্ক্রিনশট নেওয়া যায় না। ওই ছবি তুলে রাখো, মোবাইল দিয়ে ছবি তুলে রাখো। আচ্ছা স্যার, আপনি আর দেখে রাখেন, আমি মোবাইল এই দিয়ে দেখো ছবি এটা তুলি। কিন্তু তোমাদের বইয়ে আছে। এই শব্দের অর্থ বই থেকেই আমি নিচ্ছি, বইয়ের মধ্যেও আছে, বুঝছো? দেখো আমি তোমাকে এটা বুঝাই দিচ্ছি, চোখ, কান, নাক, জিভ, ত্বকের বাইরে বিশেষ কিছু। এই বিশেষ কিছুটা কি? এই বিশেষ কিছুটা হচ্ছে আমাদের মন। এই যে দেখো আমাদের মনকেই বলা হচ্ছে বিশেষ কিছু। মানে এই যে মিনু আছে, মিনুর যে মন, ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি মন। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, এগুলো আছে। এগুলোর বাইরে একটা আছে অনুভূতি। আমাদের ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, এগুলো হচ্ছে এগুলো অনুভূতি। এই অনুভূতি গুলোকে বলা হয় হৃদয় বা মন। আমার অনেক সময় মন খারাপ থাকে, এটা কি? এটা ষষ্ঠ ইন্দ্রিয়। এই ষষ্ঠ ইন্দ্রিয়কে বলা হয় মন। তাহলে এই গল্পে মনকে বোঝানো হয়েছে। মিনুরও অনেক সময় মন খারাপ থাকে, তার সই আছে, এই যে ঘটিটা পড়ে গেল, আদর করলো, এইগুলো হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। যে একটু প্রতিবন্ধী হয়, যেমন মিনু হচ্ছে বোবা, কথা বলতে পারে না। মিনু হচ্ছে কালা, কথা শুনতে একটু কম পায়, এইগুলোর কারণে তার প্রকৃতির সাথে টানটা একটু বেশি, সে প্রকৃতির সাথে মিশতে চায়, এগুলোর জন্য তার ষষ্ঠ ইন্দ্রিয়টা বেশি, কারণ সে আমাদের মতো এত স্বাভাবিক না। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো এই ঘ নাম্বার প্রশ্নের উত্তর। এখানে বলা আছে যে অবস্থাগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এই যে আমাদের প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি একটু খেয়াল করো, দেখো এই প্রশ্নের মধ্যে আছে বন্যা সারা সকাল মিস সালমার বাসায় কাজ করে, সে খালাম্মা বলে রাখতো, মানে বন্যা সারা সকাল সকাল মিসেস সালমার বাসায় কাজ করে। এই যে বন্যা বা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, এরকম এই যে আছে গল্পের যে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। তাহলে এই উদ্দীপক পড়ে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে এই যে বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলো, মিনু কি? মিনুর এই প্রকৃতির শিক্ষা লাভ থেকে, মানে বন্যা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে এই উদ্দীপকের, সে মিনুর থেকে, মিনুর প্রকৃতির শিক্ষার থেকে শেখে। তাহলে এই যে বিষয়টা এটা লিখলাম, এটা আমরা পাচ্ছি। তারপর এভাবে আমরা ছক করে এই যে ঘ নাম্বারের 4টা পয়েন্ট। গ নাম্বারটা একটু দেখান। হ্যাঁ, এই যে গ নাম্বারটা আমি দেখাচ্ছি তোমাদের, আমি ঘ নাম্বারটাকে বলে নিচ্ছি। ঘ নাম্বারে এরকম 4টা পয়েন্ট, এই 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট। প্রথমেই হলো উদ্দীপক থেকে একটু নিয়ে লিখলা, গল্প বই থেকে, তারপর উদ্দীপক থেকে, তারপর এটা। আর গ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু দেখো তোমরা, এই যে গ নাম্বার প্রশ্নের উত্তরটা, কিরকম? এখানে প্রথমে এই যে লিখলাম আমরা উদ্দীপক থেকে প্রশ্ন বুঝে, এই দেখো লেখা আছে যে শারীরিক অক্ষমতা ও মানসিক অস্থিরতার বিচারে উদ্দীপকের বন্যা ও মিনুর বৈসাদৃশ্য, মানে মিনুর সাথে বন্যার পার্থক্য আছে। উদ্দীপক পড়ে তো আমরা একটু শিখলাম। তারপরে এই যে মিনু নিয়ে বললাম, বই থেকে লিখলাম, তারপর উদ্দীপক মিনু মিলায় লিখলাম। এই যে 3টা প্যারা করলাম, 3টা প্যারা করলাম জন্য 3 নাম্বার। একটা হচ্ছে বই থেকে লিখলাম একটু এই কথাটা, এটা বই থেকে লিখলাম। এটা হচ্ছে উদ্দীপক আর মানে প্রশ্ন দেখে লিখলাম। আর এটা হচ্ছে উদ্দীপক থেকে লিখলাম। এই উদ্দীপক কোনটা? উদ্দীপক হচ্ছে এই যে এইটা হলো উদ্দীপক। ঠিক আছে? এই উদ্দীপকটা দেখো, উদ্দীপক হলো এই যে আমাদের উদ্দীপক, এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। বোঝা গেছে?
তোমরা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এই যে আমাদের সৃজনশীলের গ ঘ কিভাবে লিখবো একটু তোমরা খেয়াল করো। এই যে আমাদের গ নাম্বার প্রশ্নটি রয়েছে, এই আমরা গ নাম্বার একটা প্যারা করব, তারপর একটা প্যারা করব, তারপর একটা প্যারা করব। এটা আমরা আমাদের গাইড বইগুলোতেও পাবো। এইভাবে লিখতে হয়। তারপর ঘ নাম্বারে আমরা কি পাবো একটু দেখো। ঘ নাম্বারে আমরা পাবো হচ্ছে হলো 4টা প্যারা করতে হয়। এই 4টা প্যারা, এই একটা প্যারা, এই একটা প্যারা, এই একটা প্যারা, এই 4টা প্যারা করতে হয়। এভাবে লিখলে পরীক্ষায় ভালো নাম্বার পাবা। তাহলে আজকে যে পড়াটা আমরা পড়ালাম, এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা নৈবিত্তিক মানে এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিস করবা। এখন একটু আমাকে ক্লাসের শেষের দিকে চলে আসছি আমরা। তোমরা কেউ কি এমন আছো যে বুঝতে পারো না এই গল্পটা? আমাকে একটু বলো, এই যে তোমরা সবাই কি গল্পটা বুঝতে পারছো? এখানে হচ্ছে ফাবিয়া আছো, তারপর হচ্ছে রায়হান আছো, তারপর হচ্ছে হলো নাবা আছো, তারপর হচ্ছে হলো আহ সায়েদা তাসনিম, নুসাইবা আছো, রামিসা আছো। আমার গল্প পড়ানো কি তোমরা বুঝতে পারছো কিভাবে গল্পটি পড়বা? ইয়েস স্যার। আচ্ছা, গল্প পড়ার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস একটু পড়তে হবে, সেটা হচ্ছে কবি পরিচিতি। এই কবি পরিচিতিও কিন্তু পড়তে হবে। এই যে বনফুলের প্রকৃত নামকে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার কি কি গল্পগুলো রয়েছে, বনফুলের গল্প, বাহুল্য, দৃশ্যলোক, বহুবর্ণ, অনুগামী, এই বিষয়গুলো পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখনী কি কি আছে। এই যে লেখাগুলো, এগুলো দিয়ে, এগুলো আমরা একটু দেখবো, হ্যাঁ? তাহলে মোটামুটি আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। তাহলে মোটামুটি তোমরা তো আমার ক্লাসটি বুঝতে পারছো। তোমাদের আমি আরেকবার বলতেছি, আমরা ইডু পরিবার এই যে তোমাদের এত সহজ করে পড়ানোর চেষ্টা করছে কেন, যাতে তুমি অনেক ভালো শিখতে পারো, পরীক্ষায় ভালো করতে পারো। পরীক্ষায় ভালো করার জন্য এই বুঝে বুঝে পড়তে হবে। তারপরে এই দেখো, এই দাগায় দাগায় পড়তে হবে, এই যে দাগায় দাগায় পড়তে হবে, এই বিষয়টা ইম্পর্টেন্ট, এই যে দাগায় দাগায় পড়তে হবে। তাহলে আমার মনে হয় তোমরা ক্লাসটি বুঝতে পারছো, ঠিক আছে? তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা ভালো করে পড়বা, এমসিকিউ আর হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করবে বাসায়, ঠিক আছে? জি স্যার স্যার। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমাদেরকে শুভেচ্ছা জানাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্যার, হ্যাঁ? স্যার, হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার আমি একটু সবইগুলো একটু স্যার। স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিবা, নাও স্ক্রিনশট, নাও স্ক্রিনশট। আমি তোমাকে তাহলে ফ্রেশ করে দিচ্ছি। আমি একটু এই যে লেখাগুলো ফ্রেশ করে দিচ্ছি, তারপর দেখো। এই যে নাও, এই যে একটা, এই যে এইটা, স্যার আমি এইটা, সবগুলো নিব। স্যার হ্যাঁ হ্যাঁ প্রথম ছবি থেকে তুলো। দেন। এই যে নাও ছবি তুলো, এখান থেকে ছবি, এখান থেকে ছবি তুলো। এই একটা ছবি তুলো, ওকে স্যার। তারপর এইটা ছবি তুলো। স্যার, হ্যাঁ বলো। স্যার অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো লিখে দিব। জি হ্যাঁ, অনুশীলনের প্রশ্ন উত্তর গুলা লিখবা, ওইটা প্র্যাকটিস করবা। জি স্যার। এই যে স্যার ছবি তুলো। তারপর হ্যাঁ, তারপর একটা ছবি তুলো। হ্যাঁ, তারপর একটা ছবি তুলো। ছবি তুলে, হ্যাঁ তারপর একটা ছবি তুলো। আচ্ছা হ্যাঁ, তোমাদের কিন্তু এই নোটটা দিয়ে দিব। তুমি ওই নোটটা থাকবে, তুমি চিন্তা করিও না, নোটটা তুমি একটু পরেই পেয়ে যাবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের তাহলে থ্যাংক ইউ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ? আমাদের ক্লাসটা আসসালামু আলাইকুম স্যার। এখানেই শেষ হলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।